এই ভিডিওতে আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি দেখার পরে সেন্টেন্স নিয়ে আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আমরা এই ভিডিওতে সেন্টেন্সকে একদমই ইজিলি বোঝার চেষ্টা করব যাতে আমাদের আর কোনো সমস্যা না থাকে। তো শুরু করা যাক। প্রথমেই জানা যাক সেন্টেন্স কাকে বলে। সংজ্ঞার দিকে তাকালে দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। এক্সাম্পলটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আই ওয়ান্ট টু গো হোম। তাহলে আমরা বলতে পারি কতগুলো ওয়ার্ডস মিলে যখন একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং সেটা মিনিংফুল হয় তাকে আমরা সেন্টেন্স বলি। যেমন এখানে যে এক্সাম্পলটি আছে আই ওয়ান্ট টু গো হোম, এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে আই ওয়ান্ট টু গো হোম। এই ওয়ার্ডগুলো আমরা ঠিকভাবে বসিয়ে একটি বাক্যতে পরিণত করতে পেরেছি, যার অর্থ দাঁড়ায় আমি বাড়ি যেতে চাই। এখন যদি ওয়ার্ডগুলোকে অগোছালোভাবে বা অর্ডার মেনটেন না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই ওয়ার্ডগুলো যেন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। এবারে জেনে নেই সেন্টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার। প্রথমটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। সেন্টেন্সকে অন্য 3 ভাবে প্রকাশ করা যায়। সেন্টেন্স গঠন অনুসারে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এখন অনেক সময় আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় শুধু সেন্টেন্স কত প্রকার, সেই সময় আমাদেরকে বলতে হবে সেন্টেন্স 5 প্রকার। অর্থাৎ যদি আমাদেরকে অর্থ অনুসারে জিজ্ঞাসা করে তাহলে 5 প্রকার, যদি গঠন অনুসারে জিজ্ঞাসা করে তাহলে 3 প্রকার, কিন্তু সাধারণভাবে যদি জিজ্ঞাসা করে তাহলে আমাদের বলতে হবে সেন্টেন্স 5 প্রকার। এবার জেনে নিব অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য কি। প্রথমেই যদি আমরা সংজ্ঞাটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সিম্পল স্টেটমেন্ট অর অ্যাসারশন অ্যান্ড ইট মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। তাহলে আমরা সহজেই বুঝে যাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা বা বিবৃতি প্রকাশ করা। এটি অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক অথবা নেগেটিভ বা না বোধক হতে পারে। যদি আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটা দেখি তাহলে এরকম দাঁড়ায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্ট বা কোনো অ্যাডভার্বও হতে পারে। এবার যদি আমরা এক্সাম্পলটির দিকে তাকাই, হি রিডস দ্য বুক, এখানে একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক বাক্য। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব এবং দ্য বুক হচ্ছে অবজেক্ট। এখন উপরে দেওয়া প্যাটার্নের সাথে আমরা খুব সহজেই মিলে দেখতে পাচ্ছি যে এই এক্সাম্পলটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যা এটির স্ট্রাকচারের সাথে মিলে যাচ্ছে। এবারে জেনে নিব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য কি। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞাসা করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স asks any questions to get a reply to something or someone and ends with an interrogative sign. খুব সহজে আমরা বলতে পারছি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেখানে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে অথবা কোনো কিছু জানতে চাওয়া হবে, আর সেন্টেন্সটির শেষে অবশ্যই একটি ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। স্ট্রাকচারের যদি দিকে আমরা তাকাই, স্ট্রাকচারটি 2 ধরনের হতে পারে। প্রথমটিতে ইট মে বিগিন উইথ হেল্পিং ভার্বস অ্যান্ড মডাল অক্সিলারিজ, অর্থাৎ সেন্টেন্সটি কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা কোনো মডাল অক্সিলারি দিয়ে শুরু হতে পারে। অক্সিলারি ভার্ব বলতে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোকে বুঝে থাকি। মডাল অক্সিলারিজ বলতে শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলোকে বুঝে থাকি। এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকে তাহলে আমরা সহজেই বলে দিতে পারবো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাছাড়াও যদি আমরা এক্সাম্পলটার দিকে তাকাই, ডু ইউ নিড সাম মানি, ইজ হি ইউর ব্রাদার, শুড আই কল ইউ, এখানে সবগুলোই কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব অথবা কোনো মডাল অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। এবার যদি আমরা সেকেন্ড স্ট্রাকচারের দিকে তাকাই,
মে বিগিন উইথ WH কোশ্চেন্স লাইক হু, ওয়ার, ওয়েন, হুম, হোয়াট, হুইচ, হাউ এটসেট্রা। অর্থাৎ এখানে WH কোশ্চেন যেগুলো আমরা দেখে থাকি, হু, হোয়ার, ওয়েন, এগুলো দিয়ে শুরু হতে পারে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, এখানে WH কোশ্চেন হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দেখে আমরা সহজেই বলে দিতে পারছি এই সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট, তারপরে হুম ব্যবহৃত হচ্ছে পরটিতে, হুম ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, এখানে প্রত্যেকটি WH কোশ্চেন দিয়ে শুরু হয়েছে এবং শেষে ইন্টারোগেটিভ সাইন আছে, তাই আমরা বলতে পারি সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। এবারে জেনে নিব ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য কি। যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে সাবজেক্ট গোপন থাকে, অর্থাৎ সব ক্ষেত্রেই সাবজেক্টটি হচ্ছে ইউ বোঝাবে কিন্তু সাবজেক্টটি গোপন থাকবে। সাবজেক্টটি লিখিত আকারে থাকবে না কিন্তু বুঝাবে ইউ বা তোমাকে। এবার যদি আমরা দেখি, ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড অ্যান্ড সাজেশন। অর্থাৎ একটি ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে বক্তা তার কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বুঝিয়ে থাকবে। যদি আমরা স্ট্রাকচারের দিকে তাকাই, সাবজেক্টটি ইনভিজিবল থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এক্সাম্পলগুলোর দিকে তাকালে আমরা একদমই ক্লিয়ার হয়ে যেতে পারবো। ডু ইট কুইকলি, এখানে বলা হয়েছে যে তাড়াতাড়ি কাজটি করো অথবা তাড়াতাড়ি কাজটি করুন। এখানে আপনি অথবা তুমিকে বোঝানো হয়েছে সাবজেক্টিভ হিসেবে, কিন্তু সাবজেক্টটি দেখা যাচ্ছে না। প্রথমেই শুরু হয়েছে ডু ভার্বটি দিয়ে, তারপর বলা হয়েছে নেভার টেল এ লাই, অর্থাৎ কাউকে উপদেশ দিচ্ছে মিথ্যা কথা না বলার জন্য, যেখানে তুমি বা আপনি একটি সাবজেক্ট ইনভিজিবল। তারপরে প্লিজ গিভ এ পেন, রিকোয়েস্ট করছে বা অনুরোধ করছে আমাকে একটি কলম দেন। এখানে সাবজেক্টটি উজ্জ্বল বা সাবজেক্টটি দেখা যাচ্ছে না কিন্তু কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে, তাই আমরা বলতে পারি এটিও একটি ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্য। এবারে জেনে নিব অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য কি। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অ্যান অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস ডিজায়ার, প্রেয়ার, উইশ এটসেট্রা। অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা আমরা আমাদের মনের কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করব তাকেই অপটেটিভ সেন্টেন্স বলে। স্ট্রাকচারটির দিকে যদি আমরা তাকাই, মে প্লাস অ্যাসার্টিভ, অর্থাৎ প্রথমে শুরু হবে মে দিয়ে, তারপরে অ্যাসার্টিভ থাকবে। মে দিয়ে ম্যাক্সিমাম বাক্য শুরু হলেও আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, সব সেন্টেন্সে কিন্তু মে দিয়ে শুরু না হতে পারে। এক্সাম্পলগুলির দিকে যদি তাকাই তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাব আমরা। প্রথম এক্সাম্পলটিতে বলা হয়েছে মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্টেকলস, অর্থাৎ আল্লাহ তোমাকে সাহায্য করুক তোমার সব বাধা অতিক্রম করতে। এখানে মে দিয়ে শুরু হয়েছে, সহজেই বলে দিতে পারি এটি একটি অপটেটিভ সেন্টেন্স। তারপরে বলা হয়েছে মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ, অর্থাৎ তুমি তোমার ভবিষ্যৎ লাইফে অনেক বেশি সুখী হও। এখানে মে দিয়ে শুরু হয়েছে, আমরা সহজেই বলে দিতে পারছি অপটেটিভ। তাছাড়া এখানে প্রার্থনা বোঝাচ্ছে। তারপরের সেন্টেন্সটিতে লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, অর্থাৎ বলা হয়েছে আমাদের প্রেসিডেন্ট যেন দীর্ঘজীবী হোক। এখানে সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারি আমরা যে মে ছাড়াও অপটেটিভ সেন্টেন্স হয়, তাই এটা সবসময় বাধ্যতামূলক নয় যে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকতেই হবে। এখানে মে না থাকলেও লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, এখানে আমি আমার মনের ইচ্ছা প্রকাশ করছি, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটি একটি অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা জেনে নিব এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য কি। প্রথমে জেনে নিই সংজ্ঞাটি। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়। An exclamatory sentence expresses sudden or strong feelings or emotions like surprise, anger, delight, pain, etc. It is a term of sudden change of mind. অর্থাৎ আমাদের মনের মধ্যে সাডেন কোনো চেঞ্জের কারণে আমরা যেরকমভাবে প্রকাশ করে থাকি আমাদের ভাব, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন আমরা যদি কোনো ম্যাচ জিতে যাই তাহলে আমরা চিৎকার করে উঠি, অথবা যখন আমরা কোনো দুঃখ পাই তখন আমরা আমাদের মনের মধ্যে খুবই বিষাদ ফিল করি, অথবা আমরা যখন কোনো কিছু পেয়ে যাই তখন আমরা অনেক বেশি আনন্দ পাই। স্ট্রাকচারটি হবে স্টার্ট উইথ অ্যালাস, ব্রেভো,
হুরা, হোয়াট, হাউ এগুলো দিয়ে। এক্সাম্পলগুলির দিকে তাকালে আমরা একদমই ক্লিয়ার হয়ে যাব। হুররা, উই হ্যাভ অন দ্য গেম, অর্থাৎ আনন্দের সাথে বলছি আমরা ম্যাচটি জিতে গেছি। হোয়াট এ বিউটিফুল সিন। অ্যালাস, ইউ হ্যাভ ফেইলড ইন ইংলিশ, অর্থাৎ দুঃখের সাথে বলছি তুমি ইংলিশে ফেল করেছ। এই জিনিসটার এইগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা কোনো ধরনের আনন্দ, বিষাদ, আবেগ এগুলো প্রকাশ করে থাকি। একটা জিনিস আমাদেরকে খুবই ক্লিয়ার হতে হবে, প্রত্যেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সেই একটা এক্সক্লেমেটরি সাইন থাকতে হবে। ইট ইজ নট নেসেসারি যে সবসময় শেষেই থাকতে হবে অথবা প্রথমে থাকতে হবে। এক্সক্লেমেটরি সাইনটি আমাদের যেখানে লাগবে সেখানেই ইউজ করতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার এবং তারা কি, সেই বেসিকগুলো আমরা জেনেছি। এবার আমরা জানব গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার এবং সেগুলো কি কি। প্রথমে জেনে নেই সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। যে সকল বাক্যে একটি মাত্র সাবজেক্ট অর অবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। In a simple sentence, there is only one subject and one finite verb. It has only one independent clause. অর্থাৎ আমরা বুঝতে পারি এখান থেকে যে একটি সিম্পল সেন্টেন্সে মাত্র একটি সাবজেক্ট বা অবজেক্ট থাকবে এবং মাত্র একটি ফাইনিট ভার্ব থাকবে এবং মাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এবার জেনে নিই ক্লজ কি। ক্লজ হচ্ছে আমরা যখন কোনো বাক্যের কোনো একটি অংশ যেখানে আমরা কোনো কিছু বলে থাকি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে যেই ক্লজটি কারো উপরে ডিপেন্ডেন্ট না। যেমন আমরা যদি বলি আমি ভাত খেয়েছি, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে এই সেন্টেন্সটি পূর্ণ হতে, এই ক্লজটি পূর্ণ হতে অন্য কোনো ক্লজের সাহায্য লাগছে না। কিন্তু আমরা যদি এরকম বলি তুমি আসলে আমি খাবো, এখানে আমি খাবো ডিপেন্ডেন্ট, কারণ তুমি আসার পরেই আমি খাবো। সো আমরা বুঝতেই পারছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ কি। এবার স্ট্রাকচারটি দেখে নেই। সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। এক্সাম্পলগুলোর দিকে তাকালে আমরা একদমই ক্লিয়ার হয়ে যাব। কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সি বিচ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র সাবজেক্ট কক্সবাজার এবং একটি মাত্র ফাইনিট ভার্ব ইজ। তারপরে শি রোড অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, এখানে একটি মাত্র সাবজেক্ট শি এবং রোড একটি মাত্র ফাইনিট ভার্ব। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে বাংলাদেশ একটি মাত্র সাবজেক্ট এবং ইজ একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব। এবার জেনে নিব কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য কি। যে সকল বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, মিশ্র বাক্য বলা হয়। ইট কনসিস্ট ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজেস। একটু আগে আমরা ক্লজ নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা বলেছি ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকেই প্রধানত মেইন ক্লজ বলা হয়, অর্থাৎ যেই ক্লজটি অন্য একটি ক্লজের উপর ডিপেন্ডেন্ট না, যেই ক্লজটি পূর্ণ হতে অন্য কোনো ক্লজের কোনো সাহায্য লাগে না। উদাহরণে গেলে আমরা আরও সহজেই বুঝে নিতে পারবো। অন্যদিকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে মেইন ক্লজটি ছাড়া যার কোনো অর্থ নেই। যেমন এখানে যদি আমরা এক্সাম্পলটির দিকে তাকাই, হিজ মাদার ডাইড ওয়েন হি ওয়াজ 7 years old, এখানে হিজ মাদার ডাইড এটি মেইন ক্লজ, কারণ হিজ মাদার ডাইড এখানে যদি আমরা সেন্টেন্সটি শেষ করে দেই এই সেন্টেন্সটি একটি সেন্টেন্স থাকবে। কিন্তু ওয়েন হি ওয়াজ 7 years old, যখন সে 7 বছর ছিল, এরকমভাবে যদি আমরা কোনো কথা বলি তাহলে কিন্তু কথাটি পূর্ণাঙ্গ একটি অর্থ দিচ্ছে না আমাদেরকে। এখানে মনে হচ্ছে একটি আকাঙ্ক্ষার অভাব বা এর আগে কিছু ছিল এরকম একটি বাক্য মিসিং। তো সেই ক্ষেত্রে ওয়েন হি ওয়াজ 7 years old এটি একটি সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে ওয়েন একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন আর হি ওয়াজ 7 years old একটি সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য কি। নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে। আমরা অলরেডি জেনেছি সরল বাক্য কি। সরল বাক্য হচ্ছে যেখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে। এরকম দুইটি সরল বাক্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ
বা নিরপেক্ষ দুটি বাক্য মিলে যখন একটি বাক্য হয় তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। এই বাক্য দুটি সংযুক্ত করবে একটি কনজাংশন বা অব্যয়। ইংলিশে যদি দেখি, এ কম্পাউন্ড সেন্টেন্স ইনকর্পোরেটস অ্যাটলিস্ট টু প্রিন্সিপাল ক্লজেস, অর্থাৎ দুটি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দিস ক্লজেস লিঙ্ক বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটিং কনজাংশনস, পাঞ্চুয়েশনস অর বোথ। এবার যদি আমরা এক্সাম্পলগুলো দেখে তাকাই, হি ইজ পুয়ার বাট হ্যাপি, এখানে আমাদের মনে হতে পারে হি ইজ পুয়ার বুঝলাম একটি সেন্টেন্স, কিন্তু বাট হ্যাপি কীভাবে আরেকটি সেন্টেন্স হয়। এখানে আমাদের মনে রাখতে হবে বাট অ্যান্ড এগুলো দিয়ে আমরা যখন লিঙ্ক করি তখন সাবজেক্টটি সেম থাকে, অর্থাৎ এখানে দুটি সেন্টেন্স আছে, হি ইজ পুয়ার অ্যান্ড হি ইজ হ্যাপি, যেখানে আমরা হি ইজ এই কথাটি বাটের জন্য আর পরবর্তীতে লিখলাম না। বাট না লিখলেও তারপর আমরা বুঝতে পারছি হি ইজ পুয়ার বাট হ্যাপি, এখানে দুটি সেন্টেন্স, হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি। পরবর্তী উদাহরণটির দিকে তাকালে, উই সার্চড হিম এভরিহোয়ার বাট ডিড নট ফাইন্ড, অর্থাৎ আমরা তাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। এখানে উই সার্চড হিম এভরিহোয়ার, আমরা তাকে সব জায়গায় খুঁজেছি, এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। বাট ডিড নট ফাইন্ড হিম অথবা উই ডিড নট ফাইন্ড হিম, আমরা তাকে খুঁজে পাইনি, এটিও একটি পূর্ণাঙ্গ বাক্য, যেখানে আমাদেরকে দুটি টু প্রিন্সিপাল ক্লজেস আছে, যেটা বাট লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আমাদের এখানে লিঙ্ক করেছে। সেজন্য আমরা বলতে পারি উই সার্চড হিম এভরিহোয়ার বাট ডিড নট ফাইন্ড একটি কম্পাউন্ড সেন্টেন্স। তারপর উদাহরণটিতে মৌ শাউটেড, মৌ চিৎকার করেছে, অ্যান্ড অল দ্য পিপল স্টার্টেড টু ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস, এবং সবগুলো মানুষ হাততালি দেওয়া শুরু করেছে। এখানে আমরা মৌ শাউটেড, মৌ চিৎকার করেছে, এটি যেমন একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ, অন্যদিকে অল দ্য পিপল স্টার্টেড টু ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস, সব মানুষ হাততালি দেওয়া শুরু করেছে, এটিও একটি প্রিন্সিপাল ক্লজ। এখানে আমরা বলতে পারি অ্যান্ড দিয়ে এবং পাঞ্চুয়েশন কমা দিয়ে এই দুটি সেন্টেন্সকে লিঙ্ক করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে। আশা করি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স নিয়েও আর কোনো সমস্যা থাকবে না। এই ভিডিওতে আমরা সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার ও কি কি, এবং সেন্টেন্স অর্থ অনুসারে কয় প্রকার সেগুলি সম্পর্কে বেসিক আলোচনা করেছি, এবং সেন্টেন্স গঠন অনুসারে কত প্রকার সেগুলি সম্পর্কে বেসিক আলোচনা করেছি। আশা করি আমাদের এখন থেকে সেন্টেন্স বুঝতে কোনো সমস্যা হবে না। ইংলিশের বেসিক বোঝার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।